হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনেসিস এডুজন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সামনে যে পরীক্ষা আসতে চলেছে সেটা হচ্ছে আরআরবি, এনটিপিসি, ইউজি অ্যান্ড পিজি। নিশ্চয়ই তোমরা জেনে গেছো এতক্ষণে যে জুন মাসের 5 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাদের এই পরীক্ষাটা হতে চলেছে। যার যেখানে সিট পড়বে, যে দিন পড়বে, সেই দিন তোমরা সবাই পরীক্ষা দিতে যাবে এবং তার আগে অবশ্যই নিজেদের আইডি প্রুফ, নিজেদের অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে কিন্তু পরীক্ষার হলে নির্ধারিত সময় উপস্থিত হতে হবে, তাই তো? তো দেখো, এই আরআরবি এনটিপিসি এই যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো, তো এই পরীক্ষার জন্য আমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আরআরবি এনটিপিসি তে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএস এর সায়েন্স পার্ট থেকে কি কি ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে এবং সেইগুলোর আনসার আমরা কি কি ভাবে করছি বা আমরা কি কি জিনিস মাথায় রেখে মেনটেন করে করব, রাইট? সো চলো আজকে শুরু করছি আমাদের লেকচার। এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেলে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করেছো, এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ তোমাদের কাছে, রাইট? সো চলো আজকে আমরা শুরু করছি আমাদের ভিডিও। আরআরবি এনটিপিসি ইউজি অ্যান্ড পিজি জেনারেল স্টাডিজ। আমরা চলে যাব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ পিওয়াইকিউ তে। তো দেখো, প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা বলছে দ্য সান হিটস দ্য আর্থ থ্রু। তার মানে দেখো, এখানে সূর্য থাকে, ঠিক আছে? সূর্য থেকে পৃথিবীর দিকে, ধরো এটা পৃথিবী, তো এই যে আলো যে আসছে, রাইট, এই যে আলো যে আসছে, আমরা সবসময় আলোর ছবিতে অ্যারো দেব। এই যে আলো আসছে, ধরো এটা সান, এটা হচ্ছে আমাদের আর্থ। তাহলে আলোটা কিভাবে আসছে? আমাদের তিনটে অপশন দিয়েছে, একটা হচ্ছে কনভেনশন, একটা রেডিয়েশন, একটা কন্ডাকশন, একটা ফিশন। তো আমরা কি জানি? ফিশন মানে একটা বস্তু থেকে দুটো জিনিস ছিটকে ছিটকে আলাদাভাবে বেরিয়ে চলে যাওয়া, যেটা এনার্জিকে আলাদা করতে পারে। কন্ডাকশন, কন্ডাকশন মানে কি? কোনো একটা জিনিস যেটা একটা, যদি আমরা সেটাকে টাচ করি বা আমরা যদি কন্ট্যাক্ট করি, তাহলে সেখান থেকে হিট ট্রান্সফার হয়। তো দেখো, আর্থ কিন্তু সানের সঙ্গে কখনোই কন্ট্যাক্টেড হচ্ছে না, তাই তো? তার মানে কন্ডাকশনটা আমরা বাদ রাখবো, সিমিলারলি ফিশনটাও আমরা বাদ রাখবো। এরপরে আছে কনভেনশন। তো আমরা যদি দেখি হিটের যে প্রপার্টি, হিট তিনটে ভাবে আসে, রাইট? একটা কন্ডাকশন, একটা রেডিয়েশন, আর 3 নম্বরটা হচ্ছে কনভেকশন, তাই তো? তো দেখো, এখানে কিন্তু আমাদের কনভেকশন অপশনটা নেই, কনভেনশন আছে। তার মানে এটাকেও আমরা বাইরে রাখতে পারি। তাহলে পড়ে থাকছে কি? রেডিয়েশন। তাহলে রেডিয়েশন মানে কি? এই যে লাইট আসছে, লাইটটা এর গায়ে অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে? এই অ্যাবজর্ব যতটা হচ্ছে হচ্ছে, বাকিটা আবার এখান থেকে আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, এইখানে গিয়ে ওরা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, রাইট? তাহলে কি বললাম? সূর্য থেকে পৃথিবীর গায়ে আলো এসে পড়ছে এবং আলো এসে পড়ার পর কিছুটা অ্যাবজর্ব বা শোষিত হওয়ার পরে বাকিটা গিয়ে রিফ্লেক্ট ব্যাক করছে সানের কাছে। এই প্রসেসটাকে আমরা বলে থাকি রেডিয়েশন। ওকে, সো রেডিয়েশন ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে দ্য লংগেস্ট সেল অফ অ্যানিমাল। সেখানে দেওয়া আছে চারটে অপশন, প্যানক্রিয়েটিক সেল, নার্ভ সেল, এপিথেলিয়াল সেল এবং মাসল সেল। আচ্ছা, তো এটা আমরা কি করে বার করব? তো প্রথমে যেটা আছে প্যানক্রিয়েটিক সেল। প্যানক্রিয়েটিক সেল কোথায় থাকে আমরা জানি? প্যানক্রিয়াসের মধ্যে, তাই তো? তাহলে প্যানক্রিয়াস একটা ছোট গ্ল্যান্ড আমাদের শরীরে আছে, যেটাকে আমরা বলে থাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অনাল গ্রন্থি, কারণ সেখানে আলাদা করে কোনো ডাক্ট বা কোনো নালী থাকে না। অর্থাৎ যে হরমোনগুলো তৈরি হয়, সেই হরমোনগুলো ভায়া ব্লাড পাস করতে পারে এন্টায়ার বডিতে, অ্যাজ ওয়েল অ্যাজ তার একটা বিশেষ জায়গায় ডাক্ট থাকে যেখান থেকে উৎসেচক বেরোয়। দ্যাটস ওয়াই আমরা ওদেরকে আরো কি বলতে পারি? এক্সোক্রাইন গ্ল্যান্ড, রাইট? তাহলে প্যানক্রিয়াসকে আমরা জেনারেলি কি বলে থাকি? ইটস আ মিক্স গ্ল্যান্ড। সো প্যানক্রিয়াস যে অল্প ছোট্ট একটা গ্ল্যান্ড, তার মধ্যে যে সেলগুলো থাকবে সেগুলোকে আমরা প্যানক্রিয়াটিক সেল বলবো।
তো আমাকে বলা হয়েছে লংগেস্ট সেল অফ অ্যানিমাল, তো সেটা তো হতে পারে না, সেটা একটা ছোট গ্ল্যান্ড, তার মধ্যে যে সেল থাকবে সেগুলোকেই আমরা বলবো প্যানক্রিয়াটিক সেল। নেক্সট হচ্ছে আমাদের নার্ভ সেল। তাহলে নার্ভ সেল, দেখো নার্ভ সেল আমাদের শরীরে যে এন্টায়ার নার্ভাস সিস্টেম আছে, আমরা তো নার্ভ ছাড়া চলতে পারি না। আমাদের মধ্যে যে রেসপন্সটা আমরা দিই কোনো একটা সাড়া বা আমরা যেটা প্রদান করি, সেটা তো উদ্দীপনা আসে বলে প্রদান করি না। তো ওই বিষয়টা আমরা যখন সাড়া প্রদান করি তার জন্য উদ্দীপনা আসাটা জরুরি। যে উদ্দীপনাটা যে এসছে সেটা আমরা যখন আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রিসিভ করাবো আমাদের ব্রেন বা স্পাইনাল কর্ড দিয়ে, তারপরে আমরা সাড়াটা প্রদান করব। তো সিমিলারলি আমাদের শরীরে অসংখ্য নিউরন, অসংখ্য নার্ভ আছে, তার মানে নার্ভ সেল কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে থাকছে, তার মানে এটা আমাদের হতে পারে। নেক্সট হচ্ছে এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল বলতে কি বোঝো? ধরো স্কিন, বা আমাদের ধরো কিডনি লাইনিং, ধরো ইন্টেস্টিনাল লাইনিং, এই সমস্ত জায়গায় প্রচুর সেল আছে। তারা এপিথেলিয়াল সেল বহু জায়গায় তারা বিস্তীর্ণভাবে এবং বিস্তৃত হয়ে আছে, কিন্তু সেটাকে কি আমি লংগেস্ট বলতে পারি? কখনোই বলতে পারি না। কেন? কারণ বিভিন্ন গ্ল্যান্ডের বা বিভিন্ন আবরণী যেগুলো আছে, সেই আবরণীগুলো এক একটা জায়গার উপর নর্মালি বেষ্টিত। ওকে, সো সেই হিসেবে এপিথেলিয়াল সেল অনেকটা ভাস্ট জায়গা জুড়ে আছে, কিন্তু সেটা কখনোই লংগেস্ট সেল হতে পারে না, রাইট? এবং লাস্টে যেটা আছে মাসল সেল। তো আমরা কি জানি মাসল বোনের সাথে কানেক্টেড হয়, রাইট? তাহলে মাসল যদি কানেক্টেড উইথ বোন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? টেন্ডন। ওকে, সো মাসল যদি বোনের সাথে ডিরেক্টলি কানেক্ট থাকে, তার মানে মাসেলকেও কিন্তু কানেকশন ক্রিয়েট করতে হচ্ছে, তার মানে ও কিন্তু আমাদের লংগেস্ট সেল হচ্ছে না। তাহলে লংগেস্ট সেল কি হচ্ছে? নার্ভ সেল। ক্লিয়ার? আমরা চলে যাব আমাদের থার্ড কোয়েশ্চেনে। বলছে দেখো, ড্যাশ ড্যাশ এক্সপ্যানশন মেক্স দ্য আইফেল টাওয়ার টলার ডিউরিং দ্য সামার্স। আচ্ছা, তো আইফেল টাওয়ার তো নিচ থেকে ওপরের দিকে উঠছে, তাই তো? তার মানে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো প্রয়োজন নেই, কারণ এগেনস্ট গ্র্যাভিটি যাচ্ছে। ওকে, কেমিক্যাল, কেমিক্যালেরও কোনো প্রয়োজন থাকা উচিত নয়, কারণ আইফেল টাওয়ারের মধ্যে আমরা তো কেউ কেমিক্যাল ঢালতে পারি না, না? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এখানে কিছু নেই, কারণ এটা একটা সলিড, এখানে কোনো লিকুইড বা গ্যাসিয়াস সাবস্টেন্স নেই, তার মানে পড়ে থাকছে কি? থার্মাল। তাহলে থার্মাল এক্সপ্যানশন হওয়ার জন্য আইফেল টাওয়ারে কি হচ্ছে? থার্মাল এক্সপ্যানশন হওয়ার জন্য আইফেল টাওয়ার টলার হয়ে যাচ্ছে ডিউরিং সামার। কিভাবে বুঝবো? দেখো সামার, সামার মানে গ্রীষ্মকাল বা গরমকাল, তাহলে সামারে হিট বেশি থাকা উচিত না? আমরা তো সেটাই জানি যে সামার বেশি মানে গরম বেশি লাগছে, মানে সেখানে হিট থাকবে। তো এই যে হিটটা থাকবে, থার্ম কথার অর্থই হচ্ছে হিট, তার মানে থার্মাল এক্সপ্যানশন হচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে দ্য নাম্বার অফ ক্রেনিয়াল নার্ভ ইন ম্যামালস, 12 পেয়ার, 15 পেয়ার, 18 পেয়ার, নান অফ দ্য অ্যাবভ। আমরা কি পড়েছিলাম নার্ভাস সিস্টেমে? আমাদের স্পাইনাল যে নার্ভ থাকে এটা হয় 31 পেয়ার, আর আমাদের ক্রেনিয়াল যে নার্ভ থাকে সেটা হয় 12 পেয়ার। তাহলে এটা আমাদের পরপর মনে রাখতে হবে। ধরো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন, ফেশিয়াল, গ্লসোফারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি অ্যান্ড হাইপোগ্লসল। ওকে, সো এই 12 পেয়ার নার্ভ আমাদের ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াম কথাটার অর্থ কি? ক্রেনিয়াম কথার অর্থ হচ্ছে মস্তিষ্কের যে আবরণী, দ্যাট ইজ ক্রেনিয়াম, অর রিলেটেড টু ব্রেন, রিলেটেড টু আওয়ার হেড, দ্যাট ইজ ক্রেনিয়াম। সো ক্রেনিয়াম অর্থাৎ এই মস্তিষ্কের মধ্যে যে ধরনের নার্ভগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, তার মানে মস্তিষ্ক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ কত থাকছে? 12 পেয়ার্স। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। সো এখানে আমাদেরকে বলা হচ্ছে নেম দ্য ল ইন ফিজিক্স which states that equal volume of all gases under the same conditions of temperature and pressure contain equal number of molecules. আচ্ছা, তো ইকুয়াল নাম্বার অফ মলিকুলস, ধরো আমি বললাম একটা গ্যাস আছে অক্সিজেন, একটা গ্যাস আছে হাইড্রোজেন, একটা গ্যাস আছে
কার্বন ডাই অক্সাইড। তো এখানে বলা হচ্ছে যে যদি এদের ভলিউম সেম থাকে এবং এদের টেম্পারেচার সেম থাকে এবং এদের প্রেসার সেম থাকে, তাহলে এদের মধ্যে সমান সংখ্যক অণু বা মলিকিউলস রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই লটা কার বাই যে এর যে কথাটা, এর প্রবক্তাটি কি? তো বিষয়টা যেটা সেটা হচ্ছে, দেখো টেম্পারেচার আর প্রেসার যদি সেম থাকে তাহলে ভলিউম সেম হতে হবে। তাহলে টেম্পারেচার আর প্রেসার যদি সেম থাকে সেটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এনটিপি, অর্থাৎ ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আর আমরা বলতে পারি এসটিপি, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবং এই এনটিপি আর এসটিপিতে প্রত্যেকটা গ্যাসের ভলিউম কিন্তু সেম থাকে। সেই ভলিউমটা কত? ভলিউমটা হয়ে যায় আমাদের 22.4 লিটার। ক্লিয়ার? এবং যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউল থাকে সেটা হয়ে যায় 6.022 ইন্টু 10⁻23। এটা কেউ কেউ 6.023ও লেখে, তো সেটা কোনো সমস্যার নয়। তো এই যে নাম্বারটা, এই নাম্বারটার একটা বিশেষ নাম আছে। নাম্বারটার নাম কি? অ্যাভোগ্যাড্রো নাম্বার। তার মানে এই কথাটি যিনি বলেছিলেন তিনি ছিলেন অ্যাভোগ্যাড্রো। তাহলে ওনার এই ল, তাই সেই আনসারটা হচ্ছে অ্যাভোগ্যাড্রোস ল। ক্লিয়ার? চার্লসের লয় কি ছিল? চার্লস বলেছিলেন যে যদি কোনো একটা পার্টিকুলার মলিকিউল বা কোনো একটা পার্টিকুলার অণু বা বস্তুর যদি আমরা দেখে নিই তার মধ্যে তার যে ভর আছে বা মাস আছে, সেই মাসের সঙ্গে তার যে প্রেশার আছে সেটা কনস্ট্যান্ট, তাহলে উনি বলেছিলেন এই তার ভলিউম বা আয়তনটা টেম্পারেচার বা উষ্ণতার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতে পরিবর্তিত হবে। ওহম আবার বলেছিলেন যে ভি প্রপোর্শনাল আই, অর্থাৎ ভোল্টেজ তুমি যত বাড়াবে কারেন্ট বাড়বে, বা কারেন্ট তুমি যত বাড়াবে ভোল্টেজ বাড়বে। সেখান থেকে ওহম এটাও বলেছিলেন যে ভি ইকুয়াল টু আর আই, যার মধ্যে আরটা হচ্ছে রেজিস্ট্যান্ট। আর বয়েল বলেছিলেন যদি মাস বা ভর এক থাকে এবং যদি আমাদের টেম্পারেচার বা উষ্ণতা এক থাকে, তাহলে চাপ কিন্তু পার্টিকুলার কোনো বস্তুর আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা আয়তন কোনো একটা ওই সেম বস্তুর আর কি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। রাইট? তাহলে আনসারটা হচ্ছে আমাদের অ্যাভোগ্যাড্রো ল। সো সিমিলারলি তোমরা জানো যে এতদিন আমরা আমাদের অফলাইন ক্লাসের ওপর বেশি ফোকাস করতাম, কিন্তু সেইটার ছাড়াও আমরা এই বছর থেকে, এই এপ্রিল মাস থেকে যে নতুন ইয়ার শুরু হয়েছে 2025-26 সেশন, আমরা চলে এসেছি তোমাদের জন্য আমাদের অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা নিয়ে। এবং ইনিশিয়ালি আমরা অনলাইন ক্লাসে যেভাবে আসছি তার সঙ্গে সঙ্গে আমরা চলে আসছি আমাদের ফেসবুক লাইভ, আমাদের ইউটিউব লাইভ, সমস্ত কিছুতে। তোমরা এই আমাদেরকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্ত কিছুতে ফলো করতে পারো। এবং অনলাইন ক্লাসের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারো। রাইট? তো চলো আমরা চলে যাই আবার আমাদের পরের কোয়েশ্চেনে। বলা হয়েছে হোয়াট ইজ দ্য কালার অফ কপার সালফেট। আচ্ছা, সো এটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কপার সালফেটটা কি। কপার সালফেট মানে CuSO4, মানে যার মধ্যে কপারও আছে সালফেটও আছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্রিস্টাল ওয়াটার বা কেলাস জল ফর্ম করে, কারণ কপারের আলাদা ছোট ছোট ক্রিস্টাল বা কেলাস দেখা যায়। দেখো এখানে 5H2O কথাটা আমি লিখলাম কারণ 5 অণু জলকে ওরা অ্যাজ আ ক্রিস্টাল ওয়াটার বা কেলাস জল হিসেবে ওর মধ্যে কনজার্ভ করতে পারে। ক্লিয়ার? সো সেই হিসেবে এটার নাম আমরা দিই হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট। পেন্টা কথার অর্থ 5, হাইড্রেট মানে জল, আমরা এটাকে বলি কপার সালফেট পেন্টাহাইড্রেট। সো কপার অর্থাৎ তুতে, এই কপারের কালারটা হচ্ছে আমাদের নীল। আমরা যেই তুতে কালার বলি সেটা ইন্ডিকেট করে ওই নীলের কাছাকাছি বা নীল। সো কালারলেস এটা কখনোই হবে না, এটা কালোও হবে না এবং এটা রেডও হবে না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ব্লু। ঠিক আমার অপশনগুলো দেখো যেরকম কালারে দেওয়া আছে
অ্যাকচুয়ালি ওই রকম কালার আর কি। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে বলছে ট্যালোনাইট ইজ আ কম্বিনেশন অফ কোবাল্ট অ্যান্ড উইচ, ক্রোমিয়াম, জিঙ্ক, কপার, আয়রন। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আমরা মেটাল যখন একসঙ্গে থাকে বা যখন সংকর তৈরি করে বা ধাতু সংকর তৈরি করে, সেই জিনিসটা আমাদের কিন্তু এই ধাতু সংকরের কম্পোজিশনগুলো জানতে হবে। আমরা বিভিন্ন ধাতু সংকর জানি, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, ব্রোঞ্জ। সিমিলারলি ট্যালোনাইট, এই ট্যালোনাইট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ধাতু সংকর বা সংকর ধাতু, যেটা আগে পরীক্ষায় এসেছিল। এরকম ধাতু সংকর কিছু আমাদের জানতে হবে। তাহলে ট্যালোনাইটের মধ্যে একটা থাকে হচ্ছে কোবাল্ট আর আরেকটা থাকে হচ্ছে ক্রোমিয়াম। ওকে, কারণ জিঙ্ক জেনারেলি আমরা গ্যালভানাইজ করতে ইউজ করি, কপার সালফেটের মধ্যে ক্রিস্টাল ওয়াটার থাকে, আমি আগেই বললাম, আর আয়রনের ওপর আমরা জিঙ্ককে ইউজ করি গ্যালভানাইজ করার জন্য, রাইট? সো ট্যালোনাইটের মধ্যে থাকে হচ্ছে কোবাল্ট অ্যান্ড ক্রোমিয়াম। ক্লিয়ার? আমাদের নেক্সট প্রশ্ন দেখো, বলছে ড্যাশ গ্যাস গিভস অ্যান অরেঞ্জ গ্লো when the electricity is possessed through it. It is generally used in fluorescent lighting. তো আমি তোমাদেরকে মডার্ন ফিজিক্সে এই ফ্লুরোসেন্সিটিভিটি বস্তুটা পড়িয়েছিলাম। এই ফ্লুরোসেন্সিটিভিটি জিনিসটা কেন হয়ে থাকে আমরা কি সেটা জানি? দেখো, কোনো যদি গ্যাস এখানে থাকে, সেই গ্যাসগুলো আমরা কি জানি, প্রত্যেকটা গ্যাসেরই একটা করে প্রপার্টি থাকে। ধরো অক্সিজেন, যে কোনো বস্তুকে জ্বলতে সাহায্য করে। ধরো হাইড্রোজেন, সেটা কোনো বস্তুকে জ্বলতে সাহায্য করে না, সেটা নিজে জ্বলে আগুন পেলে। আবার ধরো আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, তাহলে সেটা কি করে, কার্বন ডাই অক্সাইড আবার আগুনকে নেভাতে হেল্প করে, তাই জন্য আমরা কি ইউজ করি, ফায়ার এক্সটিংগুইশার, না? তো এই হিসেবে যদি আমরা দেখি, তাহলে এক একটা গ্যাসের এক এক রকমের প্রপার্টি থাকে, রাইট? তো এই যে এক একটা গ্যাসের এক এক রকমের প্রপার্টি থাকছে, তাহলে এই প্রত্যেকটা গ্যাসই কোথাও না কোথাও কিছুটা না কিছুটা হলেও রিঅ্যাক্টিভ। তাহলে এই ফ্লুরোসেন্সিটিভিটি বা ফ্লুরোসেন্সকে শো করানোর জন্য আমাদের কিরকম জিনিস ইউজ করা উচিত, যারা নন রিঅ্যাক্টিভ, অর্থাৎ নোবেল গ্যাস। তাহলে আমাদেরকে অপশনে কি দেখতে হবে, নোবেল গ্যাস কোথায় আছে বা নিষ্ক্রিয় গ্যাস কোথায় আছে, তাই তো? তাহলে দেখো, নাইট্রোজেন নোবেল গ্যাস না, হাইড্রোজেনও নোবেল গ্যাস না, অক্সিজেনও নোবেল গ্যাস না, তাহলে নিয়ন হচ্ছে নোবেল গ্যাস, তাই তো? তাহলে নিয়ন পর্যায় সারণীতে কোথায় থাকে? দেখো, নিয়ন থাকে হচ্ছে, নিয়ন মানে হচ্ছে 10, ওর মধ্যে 10টা প্রোটন থাকে। তাহলে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হবে নিশ্চয়ই তোমরা জানো। প্রথম কক্ষে 2টো ইলেকট্রন অ্যাকর্ডিং টু বোরের 2n² ফর্মুলা, পরের কক্ষে 8টা ইলেকট্রন, তাহলে টোটাল 10টা ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা কক্ষ ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ, তাই জন্যই ও নিষ্ক্রিয়। ও কাউকে ইলেকট্রন দেবেও না, কারোর থেকে ইলেকট্রন নেবেও না। সিমিলারলি তাহলে নিয়নের পর্যায় সারণীতে অবস্থান, যেটা আমি বলছিলাম, সেটা আমরা কি করে বুঝবো? তাহলে সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, দেখো এর মধ্যে কটা শেল বা অরবিট আছে, একটা অরবিট, 2টো অরবিট। তার মানে পর্যায় সারণীতে ওর পর্যায় বা পিরিয়ড হয়ে যাবে তোমার 2। ঠিক আছে? লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8। তার মানে সেটা হচ্ছে শ্রেণী বা গ্রুপ, তার মানে 8। ঠিক আছে? তাহলে নিয়ন পর্যায় সারণীতে কোথায় অবস্থিত, দ্বিতীয় পর্যায়ের 8ম শ্রেণীতে। আর এই 8ম শ্রেণীতে সমস্ত নিষ্ক্রিয় গ্যাস থাকে বলে আমরা এটাকে কি বলি, আমরা বলি 0th গ্রুপ। ওকে, চলো আমরা তাহলে চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। বলছে which vitamin is prepared by our body in the presence of sunlight। এটা আমরা খুব ভালো করে জানি, এবং আমরা ছোট বাচ্চাদেরকে যারা যখন জন্মায়, তাদের হয়তো কয়েক মাস বা 1 বছর বয়স, আমরা ওদেরকে গায়ে তেল মাখিয়ে শীতকালে রোদে দিই, কারণ শীতকালে রোদের তেজটা একটু কম থাকে, এবং তাদের মধ্যে যাতে সেই পার্টিকুলার ভিটামিনটা সংশ্লেষিত হতে পারে। তাহলে সেই ভিটামিনটার নাম কি, আমরা পড়েছি ছোটবেলায়, একটু মেমোরাইজ করলেই পারবো। সেই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এটা যদি না থাকে, তাহলে কি কি রোগ হয়? বাচ্চাদের যে রোগ হয় তার নাম হচ্ছে রিকেট, বড়দের যে রোগ হয় অ্যাডাল্টদের তার নাম হচ্ছে অস্টিওম্যালেশিয়া, এটা অনেক সময় নাও হতে পারে, অস্টিওপোরোসিসও হতে পারে।
তার মানে এই অস্টিও কথাটার অর্থ থেকে তোমরা বুঝতে পারছো ইট ইজ রিলেটেড টু আওয়ার বোন, মানে আমাদের এই হাড় বা আমাদের যে গঠন, সেই গঠনটা হয়তো কোথাও গিয়ে রিটার্ডেড হয়ে যেতে পারে, তাই তো? তাহলে এই ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীর এই ক্যালসিয়াম ইস টু ফসফরাস রেশিওটাকে মেনটেন করা। তাই জন্য আমাদের ক্যালসিয়াম ইস টু ফসফরাস রেশিওটা যাতে মেনটেন হয়, তাই জন্য ভিটামিন ডি কে সংশ্লেষ করানো দরকার, এবং সেটা শীতকালে সূর্যালোক থেকে। গরমকালে আবার সূর্যালোকে থাকলে তো সানস্ট্রোক হয়ে যাবে, এই জন্য শীতকালে সূর্যালোক থেকে সেটা করানো উচিত। ওকে, আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। দেখো এখানে বলছে ফর দ্য অটোট্রফিক ফর্ম অফ নিউট্রিশন ড্যাশ ইজ নেসেসারি, মানে কোন অপশনটা নেসেসারি। ওকে, আচ্ছা, তাহলে অটোট্রফিক এই কথাটার মানে কি আমরা জানি? অটো কথার অর্থ হচ্ছে নিজে বা সেলফ, আর ট্রফিক কথার অর্থ হচ্ছে নিউট্রিশন। তার মানে যারা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি অটোট্রফিক। কি করে তৈরি করবে? ভায়া ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের যে উপযুক্ত জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলোই আমাদের এখানে লাগবে, তাই তো? তার মানে যে অপশনে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের উপযুক্ত ম্যাটেরিয়ালগুলো আছে, সে অপশনটাকে আমরা বলবো ইজ নেসেসারি। তাহলে আমরা অপশনগুলো দেখি। প্রথমে আছে ক্লোরোফিল অ্যান্ড অক্সিজেন। দেখো সালোক সংশ্লেষ হয়ে যাওয়ার পরে অক্সিজেন আমরা পাই, ক্লোরোফিল দিয়ে সালোক সংশ্লেষ হয়, সেটা ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা ধরবো না। তারপরে আছে মিথেন। মিথেন তো সালোক সংশ্লেষে কাজে লাগে না, তাহলে আমরা সেটাকেও ক্রস করলাম। এবার বলছে কার্বন মনোক্সাইড অ্যান্ড ওয়াটার। ওয়াটার সালোক সংশ্লেষে লাগে, কিন্তু কার্বন মনোক্সাইডটা লাগে না, সেটা অত্যন্ত পয়জনাস, বরং কার্বন ডাই অক্সাইড লাগে, তাই তো? অপশন ডিতে আমরা দেখি কার্বন ডাই অক্সাইড লাগে, ওয়াটার এটাও লাগে, ক্লোরোফিল অবশ্যই লাগবে, এবং সানলাইট এটাও লাগবে, না হলে সালোক সংশ্লেষ হবেই না। তাহলে অপশন ডি ইজ নেসেসারি, এবং অপশন ডিতে যে চারটে আমার নাম দেওয়া আছে, সেই চারটে মলিকিউলই খুব নেসেসারি। ক্লিয়ার? সো স্টুডেন্টস, আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমাদের কিছু লাস্ট মিনিট সাজেশন, আমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আমরা ভবিষ্যতে আবারও আলোচনা করব, আবারও আসবো, এবং সব থেকে বড় যেটা বিষয়, আমরা তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, তোমরা আমাদের পাশে আছো, আমাদের সাপোর্ট করছো। তোমাদের আরো বন্ধুদের বলো যারা এখনো আমাদের মধ্যে বা আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেনি, তারা যেন অবশ্যই আমাদেরকে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব ক্লিক করে দেয়, এবং তাহলে কি হবে, আমাদের যা যা ভিডিও আপলোড হবে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে যাবে। ওকে, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল অফ ইউ for your upcoming exam RRB NTPC 2025. Okay, so students, thank you for your patience and thank you for your observation.